এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই নিরাপদে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করেছেন। এখনো পর্যন্ত মনে হয় ২-১ দিন, একদিন মনে হয় ঈদের ছুটি রয়েছে। বাকি সময়টুকু পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের সাথে ঈদ উদযাপন করেন এই প্রত্যাশা। এবার লেটস মুভ টু দ্য পয়েন্ট যে আসলে সবকিছুই সংবিধান দিয়ে চলবে। সবকিছুই সংবিধান অনুসারে হবে। স আ সংবিধান সংস্কার যে জুলাই সনদ এবং আমাদের যে সংস্কার পরিষদ রয়েছে, এটা পাশ কাটানোর কোনো সুযোগ রয়েছে কিনা বা আইনের ক্ষেত্রে কি বলে? আমি একটু theoretical ২-১ টা পয়েন্ট একটু আমি বলি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি একটা আইনের সংজ্ঞা আগে দেই, তাহলে দেখব যে আমরা আমরা সেটা হলো যে বাংলাদেশের যদি আমরা সংবিধানটাকে দেখি, বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ অনুসারে আইনের একটা সংজ্ঞা দেয়া রয়েছে। সেই আইনের সংজ্ঞাটা কি বলা হয়েছে? আইন আসলে কি? এখানে একটা বিস্তর ব্যাপক আলোচনা রয়েছে যে আইন কোন বিষয়কে কভার করে। শুধু কি মানে অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট বা পার্লামেন্টের অ্যাক্ট, পার্লামেন্টে পাস হওয়া অ্যাক্টই কি আইন? নাকি এর বাহিরেও আইন রয়েছে? কেন আমি এই বিষয়টা নিয়ে আসলাম? এটা আসলেই আসলে গভর্নমেন্টের যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স আইন হবে কি হবে না? আইন হলে জুলাই সংস্কার বাস্তবায়ন হবে কি হবে না? সংস্কার পরিষদের কমিশনের এই কার্যক্রমগুলোর বৈধতা কি? এই বিষয়টা আসবে। এর জন্য আমি একটু আইনের ডেফিনিশনটা দিচ্ছি। সেখানে মানে ১৫২ নং অনুচ্ছেদ অনুসারে আইনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে মানে পার্লামেন্টে পাস হওয়া অ্যাক্টকে বুঝায়, সেখানে রুলসকে বুঝায়, সেখানে অর্ডিন্যান্সকে বুঝায়, সেখানে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সকে বুঝায়, রেগুলেশনকে বুঝায়। এগুলো সব হচ্ছে আইন। এবং আরো মজার বিষয় হচ্ছে আইনকে আমরা যদি ডিফাইন করি ২ ভাগে দে আ এ যদি ক্যাটেগরি করি ২ ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিউটরি ল, আরেকটা হচ্ছে কাস্টমারি ল। স্ট্যাটিউটরি লটা হচ্ছে যেটা পার্লামেন্টে পাস হয় অ্যাক্ট হিসাবে। আরেকটা আবার কাস্টমারি ল রয়েছে, যেগুলোতে আমি বললাম কিছু রুলস রেগুলেশন, যেগুলো অর্ডিন্যান্স, যেগুলো প্রেসিডেন্টের বা ইয়েতে হয়। এবং আবার কেস ল আছে কোর্টে। কোর্টে অনেকগুলো কেস বিভিন্ন সময় যে কেস হয়, ওই মামলার যে ডিটারমিনেশন গুলো হয়, ওইটাও কিন্তু এক ধরনের ল। এগুলোর ভিত্তিতেই আমাদের কাস্টমারি লটা নির্ধারিত হয়। এবার বাংলাদেশে এই জুলাই সনদ বা জুলাই প্রেক্ষাপট বা সংস্কার কমিশনের বৈধতা এটা বোঝার জন্য পাশাপাশি এই কাস্টমারি ল, অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টারি অ্যাক্ট, স্ট্যাটিউটরি ল যেগুলো বললাম এর পাশাপাশি আপনাকে উইল অফ দ্য নেশন অ্যান্ড ডক্ট্রিন অফ নেসেসিটি এটা আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন আ যে হাসিনা এই দেশ থেকে চলে গেল, পালালো। এটা কিন্তু সংবিধান অনুসারে হয় নাই। এটা কেন হয়েছে? এটা ছিল উইল অফ দ্য নেশন এবং ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি ইটসেলফ এ ল। এটাও এক ধরনের আইন। এবার আরেকটু যদি আমি প্রিসাইজলি বলি, ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যখন কোন সরকার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার তো শপথ গ্রহণ করলেন ৮ তারিখে। তো এই হুম, ৫ এবং ৮ একটা দেশ কিভাবে চলল? ওই সময় তো সংবিধানও নাই। সংবিধানও তো কার্যকর না। সংবিধান চলতেছে না। তো ওই সময় যেটা চলেছিল ডক্ট্রিন অফ নেসেসিটি এবং উইল অফ দ্য নেশন। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যদি দেখেন, বিশেষ করে বিপ্লবোত্তর পরিবেশে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এই সমস্ত রেভলিউশন গুলোর দিকে তাকান। তখন কিন্তু ইভেন ইফ ইউএসএ এগুলো তো থিওরিটিক্যাল পড়ার বিষয় বললে লম্বা সময় লাগবে। যে জনগণের চাহিদা, জনগণের চাওয়া, জনগণের চাওয়ার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে যে বিষয়গুলো সামনে আসে ওইটা ওগুলো অ্যাডপ্ট করাই হচ্ছে আইন। এবার তাহলে ৫ থেকে ৮ তারিখ যেই উইল অফ নেশন এর মাধ্যমে একটা রাষ্ট্র চলল। এই উইল অফ নেশন জনগণের চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু আমাদের গণভোটটা হলো। এবং এই গণভোট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের মধ্যে অনেকগুলো আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে ঘন্টার পর ঘন্টা। এবং আমরা ঐকমত্যও পোষণ করেছি ৩০ টা বিষয়ে এবং আমরা এই কথাও বলেছি আমরা এগুলোকে বাস্তবায়ন করব। এখন যদি আমরা এগুলোকে যদি বাস্তবায়ন না করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা আমি যদি সোজা সাপটা এটাকে বলি যে এই যে গণভোট, গণভোটে
গণভোটের যে জুলাই সনদের বাস্তবায়নের জন্যই তো হচ্ছে গণভোট হলো। এবং এই গণভোটের যে ভোট, এটার জন্য প্রচারণাও চালানো হলো। জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করা হলো। এখন যদি আমরা প্রায় আ ৫.৫ কোটির মতো লোক আ ভোট দিল। প্রায় 70% লোক ভোট দিল। এখন আমরা যদি এই গণভোটকে যদি বাস্তবায়ন না করি, তার মানে আমি জনগণের যে ম্যান্ডেটটাকে অশ্রদ্ধা করছি, বিদ্রূপ করছি, ঠাট্টা করছি এবং এটাকে আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এখন আমি সবকিছুতেই যদি সংবিধান খুঁজতে যাই, তাহলে এই সংবিধানটা এখন আমি কেন খুঁজবো? এটা তো নির্বাচন হওয়ার আগেই এই সবকিছুতে সংবিধান খোঁজার দরকার ছিল। তো এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা কি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন হয়েছে? সংবিধান অনুসারে তো হয়নি। সংবিধান অনুসারে যদি নির্বাচন হতে হয়, তাহলে এই নির্বাচনটা হতে হবে আমাদের আরো পরে গিয়ে। আরো পরে গিয়ে এই নির্বাচনটা হতে হবে। এখন এবার আমি ছোট্ট আরেকটা যে একটু ইতিহাস বলি। এই ইতিহাস চর্বিত চর্বণ হবে অনেকের কাছে, হতে পারে। তারপরে একটু দর্শকদেরকে রিমাইন্ড করি যে আসলে বিএনপির অবস্থাটা বোঝানোর জন্য। ১৯৯১ সালে যখন ৩ দলীয় রূপরেখা তৈরি হয় এবং বিশেষ করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যে ২৯ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, সেটা কিন্তু বিএনপি নির্বাচিত হওয়ার পরে ১৯৯১ সালে সরকার গঠনের পর সেই ২৯ দফার একটা দফাকেও তারা মানেনি, বরং এটাকে অবজ্ঞা করেছে। অ্যাজ এ রেজাল্ট অফ যেগুলো আমরা দেখেছি, লুটপাট দেখেছি, চাঁদাবাজি দেখেছি, মাগুরার নির্বাচনের মতো নির্বাচন দেখেছি, ইত্যাদি, ইত্যাদি আমরা দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। ঠিক একইভাবে ২০০১ সালের লতিফুর রহমান সরকার তখন কিন্তু ১৬টা সংস্কার প্রস্তাব দিয়েছিল। এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিল কিসের জন্য? যে একটা টেকসই গণতন্ত্রের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সেগুলোকেও কিন্তু পরবর্তীতে মানা হয়নি। অ্যাজ এ রেজাল্ট অফ দিস এই ঘটনাগুলো ঘটলো। এখন দেখেন বারবার যে বিএনপির যে নেচারটা যেটা আমরা দেখলাম ৯১ সালেও সংস্কার প্রস্তাবগুলোকে তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল ২০০১ সালে। অ্যাজ এ রেজাল্ট কি হলো? আর এই যে এখন জুলাই সনদ বাস্তবায়ন বা এই যে এই সংস্কারগুলো আসলে কি? সংস্কারগুলোকে যদি আমরা ফান্ডামেন্টালি ক্যাটেগরিক্যালি যদি বুঝে থাকি বা আমি যতটুকু বুঝেছি, হয়তোবা আমার সাথে সবাই একমত পোষণ করবেন, আবার নাও হতে পারে। সেটা হচ্ছে যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশে যাতে নতুন করে ফ্যাসিবাদ যাতে তৈরি না হতে পারে। পারিবারিক রাজনীতি যাতে বন্ধ হয়। আবার একটা প্রধানমন্ত্রী যাতে ১০ বছরের উপরে ক্ষমতায় না থাকতে পারে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ক্ষমতার ভারসাম্য। এগুলো কিন্তু একটা টেকসই গণতন্ত্রের জন্য খুবই দরকার। এখন আমি এগুলো না মানার মানেটাই হচ্ছে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়া। যদি এগুলোকে এই সংস্কার যদি আমি না মানি, জি, কি ভাই দিতে পারছি আসবো। আমি শেষ করে দিচ্ছি ভাই। এই সংস্কার যদি আমরা না মানি, তাহলে কি হবে? ২ টা বিষয়। এক হচ্ছে ফ্যাসিবাদ এবং পরিবারতন্ত্রের রাজনীতির স্কোপটা বাংলাদেশে থেকেই যাবে এবং পরবর্তীতে আবার একটা রেভলিউশন হবে। আবার এরকম ১৪০০ জন বা আরো বেশি নিরীহ ছাত্র জনতা মারা যাবে। ঠিক আছে? আর সাধারণ মানুষগুলো তাদের রক্ত ঝরাবে। আর যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা বড়, বড় দলের আ বা যে নেতাকর্মীরা রয়েছে, পার্টি প্রধান রয়েছে, তারা দেশ ছেড়ে চলে যাবে। সুযোগ বুঝে আবার দেশে চলে আসবে। এই ঘটনাগুলো ঘটবে। আমি আরেকটা বিষয় একটু বলে শেষ করে দিচ্ছি। ইভেন আমি মনে করি যদি এই সংস্কারটাকে যদি না মানা হয়, তাহলে ইটসেলফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথে বিএনপি কন্ট্রাডিক্ট করবে। কিভাবে কন্ট্রাডিক্ট করবে? ছোট্ট ১ মিনিটে ৩০ সেকেন্ডে একটু বলে শেষ করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে ফার্স্ট ফার্স্ট প্রক্লামেশন অর্ডার 1977 করেছিল। যেটাকে উনি ১৯৭৯ সালে সংসদে গিয়ে এটাকে পাস করে এবং সংসদের ৫ম সংসদে নিয়ে এসে তার সমস্ত কাজগুলোর
বৈধতা, ওই যে প্রক্লামেশন অর্ডার 1977 করা হয়, এটাকে বৈধতা দিয়ে দেয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের ৫ম সংশোধনীকে বাদ দেওয়া হয়। অর্থাৎ এই যে যেই রেওয়াজটা, এই রেওয়াজটা itself শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। এখন যদি আপনি এটা না মানেন, না করেন, তাহলে itself শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, জিয়াউর রহমানের যে রাজনীতি, এই রাজনীতির সাথে তো আপনার বিট্রে করবেন। এটা অলরেডি একটা এস্টাবলিশড প্রিন্সিপাল বাংলাদেশে রয়েছে। এটা বাংলাদেশে রয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়, এই কথাগুলো বারবার কেন আসতেছে? আমি আমার মনে হয় মনির ভাই আরো আমাকে ভালো বা পরিষ্কার করতে পারবেন। দ দর্শকদেরকে পরিষ্কার করতে পারবেন যে জি। দেখেন, এটাকে চ্যালেঞ্জ করা হলো একটা রিটের মাধ্যমে। বলা হচ্ছে পার্লামেন্টে এই বিষয়গুলো ডিবেট হবে। পার্লামেন্টে এখনো ডিবেট হচ্ছে না। এই বিষয়ে কোনো আলোচনা নেই। করা হলো রিট। আলোচনা আদালত পাঠানো হলো আদালতে। এখন আদালত সিদ্ধান্ত নিবে। আদালত যে সিদ্ধান্ত নিবে সেটি হবে। এখন এই রিটটা কারা করলো? দেখেন, আপনি যদি দেখেন রিট যারা করেছে এবং তাদেরকে যারা সাপোর্ট করছে বিএনপির এক পক্ষের কিছু আইনজীবী লোক এটা করেছে। এবং যেহেতু সরকার বাংলাদেশের বিগত দিনের ঐতিহ্য বা বর্তমান যে এস্টাবলিশড যে প্রিন্সিপাল গুলো আমরা দেখেছি, যারা সরকার ক্ষমতায় থাকে তারা সব সময় আদালতকে ম্যানিপুলেট করে। তাহলে এই রিটের যে রায়টা হবে, এই রায়টা গণভোটের এগেইনস্টে যাবে। হতে পারে। এটা যদিও এখন এই বিষয়টা চলমান, এই বিষয়ে এভাবে বলাও ঠিক না ঠিক আইনজীবী হিসেবে। বাট বাংলাদেশের যে কাস্টমস দেখা যায়, যারা এভাবে সরকার সবসময় আদালতকে ম্যানিপুলেট করে। যদি এইটাই হয়, তাহলে কখনোই এই যে গণভোটের রেজাল্ট এবং সংস্কার আলোর মুখ দেখতে পারবে না। তাহলে তো এটা আদালতের একটা সেটেল প্রিন্সিপালে, এইটা বলেই তো আমরা সবাই স্বাক্ষর করেছিলাম। সবাই এই ঐক্যমত পোষণ করে স্বাক্ষর করছি। এখন আমি এই ঐক্যমতকে আবার আমি আদালতে পাঠালাম। আদালত সিদ্ধান্ত নিবে। ওই সময় তো স্বাক্ষর করার আগে তো আমরা এটাকে আদালতে পাঠাইনি। বলিনি তো এটা আদালতে পাস হয়ে আসবে। পাস হয়ে আদালতে কি হবে? আদালতের রেজাল্টকে আমরা সংসদে পাস করব। এই বিষয়গুলো তখন বলা হয়নি। কেন জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে? কেন জনগণের সাথে বিট্রে করা হচ্ছে? এবং সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, আমি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ অত্যন্ত বিজ্ঞ লোক, সুদীজন ভালো মানুষ, জ্ঞানী লোক, আমি বিশ্বাস করতে চাই এভাবেই। তিনি শুধু সংস্কারের এই বিষয়গুলো, সংবিধানগুলো কথা বলতেছেন। বাংলাদেশে এই বিষয়টা কি তার দায়িত্বের মধ্যে পড়ে? আমাকে কারেক্ট করতে পারেন যে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বরং সালাউদ্দিন সাহেব যে বিএনপিতে নিঃসন্দেহে অনেক বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী রয়েছে, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ রয়েছে, এ ব্যাপারে তাদের বক্তব্য নেই। বরং শুধু সালাউদ্দিন সাহেবের, ইভেন আইনমন্ত্রীরও ওইভাবে ভূমিকা দেখা যাচ্ছে না। ওয়াইড সালাউদ্দিন সাহেব ছিলেন সরকারি কর্মকর্তা। সালাউদ্দিন সাহেবের তো শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া আইনের ক্ষেত্রে অন্য তার কিন্তু কোয়ালিফিকেশন নেই। ইভেন সে নিজে আইনজীবী না, আইনের অধ্যাপক না। আইন নিয়ে তার যে প্র্যাকটিক্যাল যে নলেজ এবং যে ইন্টারপ্রিটেশন গুলো, এই ক্ষেত্রে কিন্তু তার আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে দেখেন, জনগণের যে রায় ছিল 70% জনগণ যে ভোটটা দিল, যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ যাতে একটা সুস্পষ্ট, সুদৃঢ়, সুসংগঠিত একটা গণতন্ত্রের উপরে ভিতটাকে মজবুত করে যাতে সামনে যেতে পারে, এই চলার পথটাকে আল্লাহর হস্তে আপনারা এটাকে রুদ্ধ করে দিয়েন না। রুদ্ধ করলে কি হবে? আবার একটা বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এবার বুঝে ফেলেছে যে কিভাবে সরকার হটাইতে হয়, কিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, কিভাবে পারিবারিক রাজনীতিকে বিলোপ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু জানে। এটা বুঝে ফেলেছে। আপনারা আল্লাহর হস্তে যে জনগণকে আবার রাজপথে ঠেলে দিয়েন না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব মিস্টার ওয়াহিদ। আচ্ছা, মনির ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন আমাদের থেকে। আমি জনাব এ কে এম পাটোয়ারি সাহেবের বক্তব্য নিই, তারপরে মনির সাহেবের বক্তব্য নেব। যে